আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘ ৫.৫ বছর পর আমাদের সম্পাদক মাহমুদুর রহমান দেশে ফিরেছেন। তার তাকে আমরা শ্রদ্ধা জানাই এবং তাকে স্মরণ করতে চাই। আমাদের সেই বৈপ্লবিক যে আন্দোলনে তিনিও একজন সহযোগী। কারণ দীর্ঘ ১৬ বছর ধরে তিনি কাজ করে এসেছেন। কারণ তিনি সত্যের পক্ষে কথা বলে এসেছেন। আজকে তাকে সংবর্ধনা জানানোর জন্য সাংবাদিক সমিতি গিয়েছিল। তাকে সংবর্ধনা জানানো হয়েছে। তো তিনি একটি কথা বলেছেন যে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে এই আন্দোলন চালিয়ে নিয়েছে। হ্যাঁ, কথা ঠিক। এবং তিনি বলেছেন প্রত্যেকটি দল তাদের মতো করে কাজ করেছে এই স্বৈরাচারের বিরুদ্ধে। তিনিও সেই কাজটি করেছেন। সেই কাজটি করেছেন তিনি কালচারের বিরুদ্ধে এবং যে অন্যায় ছিল সেই অন্যায়ের বিরুদ্ধে। এর জন্য তাকে অনেক ভুগতে হয়েছিল। সেই জন্য তিনি কুত্তা লীগ মানে ছাত্রলীগ সেজন্য তিনি ছাত্রলীগের দ্বারা আক্রান্ত হয়েছিল এবং আদালত চত্বরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। তারপর তিনি দেশ ত্যাগ করেন। তার নামে এখনও অনেক মামলা রয়েছে। তার নামে এখন পর্যন্ত ১৬০টি মামলা রয়েছে চলমান। তাকে এখন জেলেও যেতে হতে পারে। মানে কি একটি দিন ছিল, সেই সময় আর কি সত্যের পথে কথা বলা যাচ্ছিল না। তো ঠিক এই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সে বিপ্লবী এক ইতিহাস রচনা হয়ে গেল এবং তারই মাধ্যমে আমাদের দেশপ্রিয় যে সকল ভাইরা প্রবাসী রয়েছে তারাও আস্তে আস্তে দেশে ফিরে আসছে এবং তারা অনেকদেরকেই চিনি, তারাও আসবে। আমরা আশা করি তাদেরকে যৌথ সম্মাননা দেওয়া হোক, কারণ তারা এই আন্দোলনের একটি স্টেক হোল্ডার বলতে গেলে। কারণ মানুষকে যে মানুষকে যে উদ্বুদ্ধ করা, যে মানুষকে যে জানানো প্রত্যেকটি পরিস্থিতির বিষয়ে, তারাই সেই কাজগুলো করেছে। আজকে মূলত কথা বলতে চাচ্ছিলাম হচ্ছে দুটি বিষয়কে কেন্দ্র করে। এক হচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি আর কি এক জায়গায় বক্তব্য দিয়েছে রাষ্ট্র সংস্কার নিয়ে, এবং আরেকটি বক্তব্য হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য নিয়ে। প্রথমে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্যটি দিয়েছে, তিনি বলেছেন যে নির্বাচনের সংস্কারের জন্য দুটি রোডম্যাপ দিতে। একটি হচ্ছে যে কিভাবে সংস্কার হবে, কোন পদ্ধতিতে, এবং একটি হচ্ছে সময়। আমি মনে করি যে এই দুটি বিষয় সঠিক। কারণ যেহেতু রাষ্ট্র সংস্কার সবার আগে আমাদের রাষ্ট্রকে সংস্কার করা উচিত। কারণ রাষ্ট্রের যে পরিস্থিতি বা অবস্থা কোনোটাই ঠিক স্টেবল পর্যায়ে নেই। তাকে যে ঠিকঠাক একটা পরিস্থিতি বা একটা কাঠামোর ভিতরে আনতে গেলে একটা সংস্কার প্রয়োজন। সেই সংস্কারের জন্য একটি পর্যায়ক্রমিক কাজ রয়েছে। এই কাজগুলো করার জন্য কিছুগুলো মৌলিক ধাপ রয়েছে, সেগুলো প্রকাশ করার জন্য তিনি সরকারকে আহ্বান জানান এবং এর সাথে সময়ের আহ্বান জানান। তা আসলে হচ্ছে যে আপনি যদি সংস্কার করতেই চান তাহলে আপনাকে কয়েকটা স্টেপ মানতে হবে। তার ভিতরে হচ্ছে কোনটা হবে, মানে বাংলাদেশ কিসের উপরে মানদণ্ড করে এটাকে সংস্কার করা হবে। যেমন আমরা বলছি পুলিশ বাহিনীর সংস্কার, আমরা বলছি মিডিয়া সংস্কার। এসব সংস্কার তো করতে গেলে একটা মানদণ্ড দরকার। সেই মানদণ্ডকে এগিয়ে কীভাবে এই কাজটিকে সহজভাবে করা যায় সরকারকে এটা দেখাতে হবে। কারণ হচ্ছে এটার মাধ্যমে যারা বাংলাদেশের যে সচেতন নাগরিকরা রয়েছে তাদেরও বুঝতে সুবিধা হবে যে কিভাবে বা কোন আকারে এই প্রসেসটা যাবে, এবং বোঝা যাবে যে বাংলাদেশের যে সংস্কারটা যেটা হবে সেটা আগামী দিনের জন্য অবশ্যই ফলপ্রসূ হবে। এবং আরেকটা হচ্ছে সময়। এই সময়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে সময় অনেক কিছুই পরিবর্তন করে দেয়। এই সময়ের মাধ্যমে অনেক কিছু অনাকাঙ্ক্ষিত জিনিসও ঘটে যেতে পারে। তো এই জন্য আমিও মনে করি যে সময়টা অবশ্যই দরকার রয়েছে। একটি নির্দিষ্ট সময়ের ভিতরে সুস্থ এবং সঠিকভাবে একটি রোড ম্যাপ প্রকাশ করা সরকারের জন্য অত্যাবশ্যকীয়। এটি যদি না করা হয় তাহলে ভবিষ্যতে আর সমস্যা তৈরি হবে। কারণ আমরা এখনো বোঝা যাচ্ছে না, সময়ের সাথে সাথে পরিস্থিতিও কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। কারণ হয়তোবা একটা সময় এমন হতে পারে যদি সময় ছাড়া কাজ করা হয় তাহলে এই বিষয়টা বাংলাদেশকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে তখন। কারণ আমরা তো জানি এক পক্ষ এখনো আমাদের পিছনে লেগে রয়েছে এবং তারা আমাদের দেশকে শান্তিতে কখনোই রাখতে চায় না। আর আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা, তিনি বলছেন যে ভারতের সাথে আমাদের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এখানে তিনি আরও বলেছেন যে বিএনপির সাথে ভারতের অনেক দূরত্ব রয়েছে, সেই দূরত্বে আস্তে আস্তে ঠিক হওয়ার কথা তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে আগামীতে এই সম্পর্ক আরও জোরদার হবে। তো আমি এটার বিপক্ষে। কারণ ভারত বাংলাদেশের বন্ধু না। স্বাধীনতার পর হতে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রুই হচ্ছে ভারত। আমি চাই বিএনপি গণমানুষের দল এবং বিএনপির উচিত ভারতকে শত্রু হিসাবে ডিল করা। কারণ শত্রু বা রাষ্ট্র বা বিদেশি রাষ্ট্র হিসাবে ডিল করা, তাকে বন্ধু হিসাবে ডিল করা না। যদি ভারতকে বন্ধু হিসাবে ডিল করা হয় তাহলে বাংলাদেশে এর চেয়ে বড় ক্ষতি আর কোনোটাই হবে না। এর সাথে আরও কথা উঠে এসেছে, তার সাথে যে বাংলাদেশের যে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা, তার সাথে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য হয়েছে সেখানে তিনি আরও কথা বলেছেন যে অবিভক্ত নদীসমূহ নিয়ে, সীমানা সম্পর্ক নিয়ে।
এগুলোও তো অবশ্যই ঠিক, এ বিষয় নিয়ে আলোচনা করা উচিত, কিন্তু এ বিষয়ে আলোচনা করতে হবে একটি রাষ্ট্র এবং আরেকটি রাষ্ট্রের মাধ্যমে, কোনো দল বা কোনো মানুষের হয়ে নয়। কারণ হচ্ছে আমরা চাই বাংলাদেশ মাথা উন্নত করে দাঁড়াক, মাথা উঁচু করে দাঁড়াক, বাংলাদেশ যাতে কারো মাথার অবনত না করে, বাংলাদেশ যাতে কারো অধীনে না থাকে। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, ভারত আমাদের শত্রু। এই ভারত আমাদেরকে ক্ষতি করার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা চালিয়ে যাবে। এই সর্বোচ্চ চেষ্টা যদি চালাতে বন্ধ করতে হয়, তাহলে আমাদের সচেতনতা এবং রাজনৈতিক দলগুলোরও সচেতনতার প্রয়োজন রয়েছে। বিএনপির উচিত হবে না যে বাংলাদেশের মানুষের সাথে তাদের যে সম্পর্ক সেটাকে খারাপ করে ভারতের সাথে সম্পর্ক স্থাপন করে, এটা কখনোই হবে না। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেনি, তারপর কিন্তু তিনি যে বলেছেন সামনের সম্পর্ক আরো ভালো হবে, সেই বিষয়টি নিয়েও সন্দিহান। কারণ আসলে কি, বাংলাদেশের যে পরিস্থিতি বা বাংলাদেশের যে আবহাওয়া, তার সাথে আর কি ইন্ডিয়ার আবহাওয়া মিলে না। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর ইন্ডিয়া আমাদের কোনো সময় বন্ধু ছিল না, তারা সবসময় শত্রু মনোভাবও রেখে এসেছে, এবং আমাদের দেশকে পদলেখি করার জন্য তাদের এমন কোনো হীন কর্ম নেই যা যা তারা তা করেনি। তো এই বিষয়টাকে সতর্ক এবং পলিটিক্যালিভাবে ও রাজনৈতিকভাবে খুব সুন্দর মতো ডিল করতে হবে। কারণ প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা গ্যাঞ্জামও চাই না, আমরা অশান্তিও চাই না। আমরা চাই প্রতিবেশী রাষ্ট্রের মতো থাকুক, আমার রাষ্ট্র আমার মতো থাকুক, তাদের বিষয় তাদের, আমাদের বিষয় আমাদের। এখানে কোনো বন্ধু বা দলাদলির কোনো দরকার নেই, কোনো হিসাবেরও দরকার নেই। কারণ আমরা চাই বাংলাদেশে একটি সুস্থ সুখীভাবে পরিবেশে আমরা বড় হয়ে উঠতে পারি, আমরা আমাদের মত চর্চা করতে পারি, এবং আমরা আমাদের কথাগুলো, যে জনমানুষের কথা, তাদের কথা বলতে পারি। আর বাংলাদেশের এখন প্রত্যেকটি মানুষের উচিত সচেতনতা ভাবে কাজ করে যাওয়া। কারণ আজকের এই কার্যকলাপের মাধ্যমে ভবিষ্যৎ আর কি কাজ করবে, ভবিষ্যৎ কাজ করার মাধ্যমে আমরা সুফল ভোগ করবো। যদি আজকে আমরা পদক্ষেপ নিতে ভুল করি, ভবিষ্যতে আমাদেরকে ব্যাপক সমস্যা পোহাতে হবে। এই বিষয়গুলো নিয়ে খুব ক্রিয়াশীলভাবে আমাদেরকে চিন্তা করতে হবে, এবং আরও কিছু মানে মানে যেগুলো টপিকস নয় সেগুলো নিয়ে যাতে আমরা মাতামাতি বেশি না করি। আমাদের মূল অন দ্য টপিকস যাতে থাকে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র এবং আমাদের সামাজিকতা এবং আমাদের মূল্যবোধটাকে যাতে ঠিক থাকি। এর বাইরে অনেক টপিকসই আসবে যাবে, সেই সব টপিকস নিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। মূল মাথা ঘামানোর বিষয় হচ্ছে আমাদের রাষ্ট্র থেকে যখন আমাদের চোখটা ঘুরে যাবে, তখনই হচ্ছে সমস্যা শুরু হবে। যা আমরা যতক্ষণ পর্যন্ত সচেতন রয়েছি, ততক্ষণ পর্যন্ত আমাদের ইনশাআল্লাহ কোনো বিপদ হওয়ার সম্ভাবনা খুবই কম। আর বাংলাদেশের যে এখনকার রাষ্ট্র পরিচালনা করছে, তাদেরকে আরো সতর্ক হতে হবে। এখনো আমরা খবর পাচ্ছি যে জাতীয় পাঠ্যপুস্তক ক্রমের যে কমিটি গঠন করা হচ্ছে, সংশোধন কমিটি, সেখানেও ইসলাম বিরোধী কয়েকজনকে দেখা যাচ্ছে। তো এই বিষয়টাকেও তাদেরকে ক্লিয়ার করতে হবে যে ধর্মবিদ্বেষী কাউকে এখানে রাখা যাবে না। কারণ এখানে যারা আমাদের শহীদ ভাইয়েরা রক্ত দিয়েছে, তারা কিন্তু ধর্মবিদ্বেষী রাষ্ট্র বানানোর জন্য কিন্তু তারা শহীদ রক্ত দেয় নাই, তারা রক্তই দিয়েছে এদেশে যাতে ইসলাম এবং মানুষের যাতে ভালো একটি পরিস্থিতি আসে, পরিস্থিতির একটি সমাধান আসে। আমাদের কখনোই উচিত হবে না তাদের সেই রক্তের সাথে বেইমানি করা। আর তাদের রক্তের সাথে বেইমানি যদি করা হয়, এদেশের মানুষের কখনোই মঙ্গলজনক জন্য হবে না। আমাদের এর সাথে মনে রাখতে হবে, জাতীয় শিক্ষা পুস্তক যে কমিটি, সংশোধন কমিটি, সেখানে অতি দ্রুত দুজন আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে, এবং যাতে পরবর্তীতে আমাদের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে অবশ্যই দুজন আলেমকে অন্তর্ভুক্ত করার জন্য, এবং যাতে আমাদের দেশের শিক্ষার মান অন্যান্য দেশের চেয়ে এগিয়ে যায়, এবং আমাদের দেশের শিক্ষার্থীরা যাতে আরো ভালো মতো শিখতে পারে, এবং তাদের রাষ্ট্রীয় জীবনে এবং সমাজ জীবনে তারা এটি ভালোভাবে কাজে লাগাতে পারে। এই বিষয়ে সতর্ক দিকে দৃষ্টি রাখতে হবে। যারা আহত নিহত হয়েছে তাদের জন্য সবসময় দোয়া করতে হবে, এবং তাদের জন্য কাজ করে যেতে হবে, তাদের যাতে কোনোভাবে কোনো অসুবিধা না, এবং তাদের প্রতি আমাদের আরো যত্নবান হতে হবে, এবং তাদের যে যে লিস্ট বা খসড়া, সেটা যাতে আমরা আমাদের এলাকায় খোঁজ খবর নিব, যাতে সেই বিষয়গুলো ঠিকঠাকভাবে পর্যালোচিত হয়। ধন্যবাদ।